অপুর পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সমাস কি প্রথম ভাগে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। দ্বিতীয় ভাগে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ সমাসের প্রথম ভাগ। এবার দ্বিতীয় ভাগ কর্মধারয় নিয়ে আমরা আলোচনা করব। কর্মধারয় কি এবং তার প্রকারভেদ সেগুলো দেখাবো, বোঝাবো। Audio Jungle. Audio Jungle. দেখো, আজকে আমরা আলোচনা করব কর্মধারায় সমাস সম্পর্কে। কর্মধারায় সমাস কি না, যে সমাসের সমসমান পদ দুটির মধ্যে যখন একটি বিশেষ্য এবং অন্যটি বিশেষণ কিংবা উভয় পদই বিশেষ্য অথবা বিশেষণ হয় এবং পরপদটির অর্থ প্রদান পায়, তখন তাকে বলা হয় কর্মধারায় সমাস। আমরা পদ দুভাবে জানি, একটা হচ্ছে পূর্বপদ, সমাস করতে গেলে পূর্বপদ আর পরপদ বা উত্তরপদ। দেখো, সমসমান পদগুলির মধ্যে পূর্বপদ আর পরপদে কি বলেছে না, যে সমস্ত সমসমান পদ, এই দুটো সমসমান পদ দুটির মধ্যে যখন একটি ধরো এটা ধরো একটা বিশেষ্য, আবার আর অন্যটি এটা যদি বিশেষ্য হয়, তাহলে এটা বলছে কি না বিশেষণ। একটা বিশেষ্য হলে আর একটা বিশেষণ, কিংবা উভয় পদই বিশেষ্য কিংবা উভয় পদই মানে দুটোই বিশেষ্য। যদি উভয় পদই বিশেষ্য হয় বা বিশেষণ হয়, যদি উভয় পদই বিশেষ্য কিংবা বিশেষণও যদি হয়, তাহলে বিশেষ্য বা বিশেষ্য দুটোই যদি হয় বা বিশেষণ হয় এবং পরপদটির অর্থ প্রকাশ পায়, পরপদ বলতে উত্তরপদ, পরপদ অর্থ প্রাধান্য পায়, তখন তাকে বলা হয় কর্মধারয় সমাস। তখন তাকে আমরা বলি কর্মধারয় সমাস। দেখো, এখানে একটা উদাহরণ আছে, নীলোৎপল। কি না, নীল যে উৎপল। দেখো, নীলটা হচ্ছে বিশেষণ আর উৎপল হচ্ছে বিশেষ্য, ঠিক আছে? তাহলে পরপদের অর্থ এখানে উৎপলই হচ্ছে পরপদ, এই পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, অতএব এটি হচ্ছে কর্মধারায় সমাসের উদাহরণ এবং কর্মধারায় সমাস। তাহলে নীলোৎপল যদি সমাস দেয়, তোমার ভাঙলে কী হবে, নীল যে উৎপল, নীল এখানে বিশেষণ, উৎপলের বিশেষণ কী রঙের না নীল রঙের। এবার দেখো শ্রেণীবিভাগ, কর্মধারয়ের শ্রেণীবিভাগ কি, প্রথমে আসছি সাধারণ কর্মধারায়, তারপর মধ্যপদলোপী, তারপর উপমান, তারপর উপমিত, তারপর হচ্ছে রূপক। সাধারণ কর্মধারায় কি, দেখো সাধারণ কর্মধারায় যেগুলো আমি এক্ষুনি বললাম, কি না শ্বেত পদ্ম, শ্বেত যে পদ্ম, মহাজন, মহৎ যে জন, এক্ষেত্রে কি সমসমান পদ্মটির একটি বিশেষণ অন্যটি বিশেষ্য। দেখো পদ্মটা কেমন না শ্বেত রঙের, ঠিক আছে? মানুষটি কেমন না মহৎ মানুষ, যে জন যার কথা বলেছি সে মানুষটি মহৎ, ঠিক আছে? এখানে মহৎ হচ্ছে বিশেষণ, জন হচ্ছে বিশেষ্য। চিত্রটা কেমন না চলৎ যে চিত্র, তা চলচিত্র, ঠিক আছে? মণ্ডল যে আকার, মণ্ডল আকার। নব যে অন্ন, নূতন অন্ন, তাহলে বিশেষণ হচ্ছে নব, অন্ন হচ্ছে বিশেষ্য। তারপর কি আসছি, সমসমান পদ্ধতির উভয় পদই বিশেষ্য। দেখো, সমসমান পদ্ধতির উভয় পদ বিশেষ্যর উদাহরণ কি কি আছে? উভয় পদ বিশেষ্যের উদাহরণ হচ্ছে রাজর্ষি, যিনি রাজা তিনি, এখানে উদাহরণ কি হয়েছে, যিনি রাজা তিনিই ঋষি, ঠিক আছে? নাবিক দস্যু, যে নাবিক সেই দস্যু, ঠিক আছে? তারপর দেখো কারুশিল্পী, দেখো কারুশিল্পীতে কি আছে না, যিনি কারু তিনিই শিল্পী, ঠিক আছে? পল্লীগ্রাম, যেটা পল্লী সেটাই গ্রাম। দেবর্ষি, যিনি দেব তিনি ঋষি। দেখো এক্ষেত্রে কি পেলাম, উভয় পদই বিশেষ্য। দেখো দেবও বিশেষ্য, ঋষি বিশেষ্য, ঠিক আছে? এক্ষেত্রে নাবিকও বিশেষ্য, দস্যুও বিশেষ্য, ঠিক আছে? উভয় পদই বিশেষ্য। এবার দেখো উভয় পদ বিশেষণ কি না, সহজ সরল, যা সহজ তাই সরল। উভয়ই দেখো, সহজও বিশেষণ
সরল ও বিশেষণ, তাহলে উভয়ই হচ্ছে এখানে বিশেষণ। জীব, জীবন, মৃত, যা জীবিত আর মৃত, জীবিত অথচ মৃত, জীবিত অথচ মৃত, ঠিক আছে, এক্ষেত্রে উভয় কি হচ্ছে বিশেষণ। কাঁচা মিঠা, দেখো উভয় বিশেষণ, কাঁচা অথচ, শুধু অথচ যোগল, তার মানে দেখো কর্মধারয়ে চেনার উপায় যদি কেউ বলে থাকে, জিজ্ঞাসা করে থাকে, কি বলবে না অথচ, হ্যাঁ, তারপর হচ্ছে যিনি তিনি, এইগুলো দিয়ে আমরা ব্যবহার করেছি, হ্যাঁ, আর কি বসবে, বিশেষ্য বিশেষণকে আমরা চিহ্নিত করব, পূর্বপদ বিশেষ্য হবে না বিশেষণ হবে, এবং পরপদ কি হবে, এবং বারবার একটা জিনিসই খেয়াল রাখবে যে পরপদ, এই যে পরপদ বা উত্তরপদ, এইটা যেন সবসময় প্রাধান্য পায়। যেমন সহজ সরল, হ্যাঁ, যা সহজ তাই সরল, জীবন মৃত, জীবিত অথচ মৃত, কাঁচা মিঠা, কাঁচা অথচ মিঠা, গণ্যমান্য, যিনি গণ্য তিনি মান্য, যে ব্যক্তিকে আমি গণ্য রূপে দেখি তাকেই তো আমি মান্য করব, সেই জন্য এখানে পরপদটা কী হয়ে গেল, পরপদ প্রাধান্য পেল, তাই এটি কর্মধারয়। আচ্ছা, এরপর আমরা কি আসছি, এরপর আসছি মধ্যপদলোপী কর্মধারয়। তার সাধারণ কর্মধারয়ের এই যে ভাগগুলো, আশা করি এই ভাগগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো মধ্যপদলোপী কর্মধারয়। মধ্যপদলোপী কর্মধারয় কাকে বলে, বলছে যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থিত পদ সমাসবদ্ধ পদে লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। এক্ষেত্রে পূর্ব ও উত্তর উভয় পদ সাধারণত বিশেষ্য হয় এবং এই সমাসবদ্ধ পদের পূর্বপদ অংশটির উত্তর পদের বিশেষণ হিসাবে কাজ করে। দেখো একটা উদাহরণ এখানে দিয়েছে যে বটবৃক্ষ, দেখো বটবৃক্ষ, এক্ষেত্রে কি বললাম, উভয় পদ সাধারণত বিশেষ্য হয়। দেখো বট আর বৃক্ষ দুটোই কিন্তু নাম, অর্থাৎ দুটোই হচ্ছে বিশেষ্য, হ্যাঁ, তাহলে আমরা যদি ভাঙি, মানে এটা তো সমাসবদ্ধ পদ, এটা যদি ভেঙে কি পাই, সমাস ভাঙলে বট নামক বৃক্ষ, দেখো বটও রয়েছে বৃক্ষও রয়েছে, এই যে নামক মাঝখানে যে নামক কথাটা ব্যবহার করলাম, এই নামক কথাটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। সেম প্রাণীবিদ্যা, প্রাণী বিষয়ক বিদ্যা, এই যে বিষয়ক ব্যবহার করলাম, এটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। এরকম আরও আছে, হ্যাঁ, বরযাত্রী, বর বহনকারী যাত্রী, এই যে বহনকারী মাঝখানে ব্যবহার করলো, গঙ্গা নদী, গঙ্গা নামক নদী, এই যে নামক কথাটা ব্যবহার করলাম। এরকম আরও অনেক অনেক উদাহরণ রয়েছে। যখন আমি সেট দেব বা উদাহরণগুলো নিয়ে, শুধু উদাহরণগুলো নিয়ে একটু আলোচনা করব প্র্যাকটিস সেটের সময়, এইগুলো আরও ব্যবহার করা হবে। এখন মধ্যপদলোপী কর্মধারয় কী সেইগুলো একটু ভালো করে দেখে নাও। প্রথমে আমাদের জানতে হবে উপমান কি। উপমান কি, উপমান, দেখো উপমান কি, সেটা হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলে উপমান। কি বললাম, যার সঙ্গে তুলনা করা হয়, যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলছি আমরা উপমান, যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলছি উপমান। একটা উদাহরণ বলি, যদি বলি চাঁদের মতো, চাঁদের মতো দেখতে, হ্যাঁ, বা চাঁদের মতো সুন্দর মুখ, হ্যাঁ, আমি একটা উদাহরণ বলছি, এখানে লিখি উদাহরণটা, দেখো লিখলাম চাঁদের মতো সুন্দর মুখ। দেখো এক্ষেত্রে কি লিখলাম না, চাঁদের মতো সুন্দর মুখ, ঠিক আছে। যদি এইরকম লিখি তাহলে এখানে উপমান কার মতো সুন্দর হচ্ছে, চাঁদের মতো, তাহলে তুলনাটা কার সাথে করলাম, চাঁদের সঙ্গে, অতএব চাঁদ হয়ে গেল এখানে উপমান, চাঁদের মতো সুন্দর মুখ, ঠিক আছে। আর এই যে সুন্দর, এই যে কথাটা সুন্দরটা হচ্ছে এই সাধারণ ধর্ম, সাধারণ ধর্ম, তার সাধারণ ধর্ম হচ্ছে সুন্দর। এই চাঁদের সঙ্গে মুখের যে তুলনা করছে, এই যে তুলনা, ঠিক আছে, এই তুলনাটাকে কি করাচ্ছে না, এই মতো দিয়ে করাচ্ছে, ঠিক আছে, এই যে মতো দিয়ে করাচ্ছে, সেই মতো হয়ে যাচ্ছে এখানে তুলনাবাচক
তুলনাবাচক শব্দ। আচ্ছা, আর শেষে পড়ে রইল কি? মুখ। এই যে মুখ, এই মুখ হয়ে যাচ্ছে কি আমার উপমেয়। উপমেয়, উপমেয়। তাহলে উপমেয় কাকে বললাম? তাহলে উপমানের সঙ্গে যাকে তুলনা করা হয় তাকে বলে উপমেয়। উপমান কোনটা? চাঁদ। চাঁদের সাথে তুলনা করা হচ্ছে, যে কার তুলনা করা হচ্ছে? মুখের তুলনা করা হচ্ছে। তাহলে উপমেয় কাকে বলে? মুখকে বলছে। কেন না চাঁদের সাথে তুলনা করছে। ঠিক আছে, আমি এখানে নির্দিষ্ট হয়ে আছি, আমাকে কারুর সঙ্গে একটা তুলনা করা হচ্ছে। আমি নির্দিষ্ট মানে আমি হচ্ছে উপমেয়। আমাকে যার সাথে তুলনা করা হবে সে কে হচ্ছে? উপমান। যার সাথে তুলনা করছি সে হচ্ছে কে? উপমান। ঠিক আছে, এটা এটা বুঝে নেবে। তাহলে আমাকে তুলনা করছে অন্যজনের সঙ্গে, সে অন্যজন এখানে উপমান, আর আমি নিজে হয়ে যাচ্ছি এখানে উপমেয়। ঠিক আছে, এক্ষেত্রে এবার দেখো, এবার চলে আসছি আমরা এখানে কি বলেছে? এখানে বলেছে যে উপমান কর্মধারায় সমাস। উপমেয়ের অনুপস্থিতিতে, তার মানে চাঁদের মতো সুন্দর মুখ, ধরো মুখটা নেই, ঠিক আছে, আমি বলে দিলাম শুধু ধরো চাঁদের মতো, অনুপস্থিতিতে তুলনাবাচক শব্দের সহচর্যে উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাস কি বলে? উপমান কর্ম। দেখো এই ক্ষেত্রে দেখো উদাহরণটা দেখো, তাহলে বুঝতে পারবে। চিড়ে চ্যাপ্টা। চিড়ে চ্যাপ্টা কে হচ্ছে? কিভাবে হচ্ছে? কিচ্ছু নয়, শুধু বললাম চিড়ে চ্যাপ্টা। তাহলে কি হলো? চিড়ের ন্যায় চ্যাপ্টা। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমাদের উপমেয়টা কিন্তু অনুপস্থিত রয়েছে। কি রয়েছে? চিড়ে। চিড়েটা কি হচ্ছে? উপমান। ন্যায় ন্যায় মতো কি হচ্ছে? তুলনাবাচক শব্দ। হ্যাঁ, চ্যাপ্টাটা কি হচ্ছে? তার সাধারণ ধর্ম। এক্ষেত্রেও তাই তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। ঠিক আছে, তুষারের ন্যায় শুভ্র কি জিনিসটা? কি কোনো কিছুকে বলছি তুষার শুভ্র, কোনো কিছুকে তো বলছি বরফের মতো, মানে শুভ্র, তুষার শুভ্র কে সেটা তো আমরা কিচ্ছু তো বলিনি, অনুপস্থিত রয়েছে সে এখানে। তাহলে তুষার হয়ে যাচ্ছে আমার এখানে উপমান, ন্যায় হচ্ছে এখানে আমার সাধারণ ধর্ম, হ্যাঁ তুলনাবাচক শব্দ, আর শুভ্র হচ্ছে এখানে আমার সাধারণ ধর্ম। ঠিক আছে, এরপর আসছি উপমিত কর্মধারায় সমাস। উপমিত কর্মধারায় কি বলেছে? সাধারণ ধর্মের উল্লেখ ব্যতিরেকে যেখানে উপমেয় ও উপমান পদের সমাস হয় এবং তুলনাবাচক শব্দ উপস্থিত থাকে তাকে বলে উপমিত কর্মধারা। আবার বলছি, সাধারণ ধর্মের উল্লেখ ব্যতিরেকে, ঠিক আছে, সাধারণ ধর্মের উল্লেখ থাকবে যেখানে উপমেয় উপমান পদের সমাস হয় এবং তুলনাবাচক শব্দ উপস্থিত থাকে তাকে বলে উপমিত। দেখো এর কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। কি না, উপমেয় পদটি সবসময় পূর্বপদ হবে, উপমান পদটি সবসময় পরপদ হবে। তাহলে উপমেয় হচ্ছে পূর্বপদে উপমেয় বসবে, তার মানে আমি যদি এখানে লিখি পূর্বপদ আর এটা যদি লিখি পরপদ, ঠিক আছে, তাহলে এই পূর্বপদের নিচে কি বসবে না, পূর্বপদের নিচে সবসময় উপমেয় হবে, আর পরপদে কি হবে? উপমান হবে। ঠিক আছে, আচ্ছা, তুলনাবাচক শব্দটি ব্যাসবাক্যের শেষে বসবে। তুলনাবাচক শব্দটি ব্যাসবাক্যের শেষে বসবে, তার মানে এখানে শেষে বসবে। ঠিক আছে, এখানে ধরো ন্যায় বা মতো, উপমিত উপমান এগুলো সব ন্যায় বা মতো দিয়েই প্রয়োগ করা হয়। আর কি বলেছে? সাধারণ ধর্মের উল্লেখ থাকবে না, মানে সাধারণ ধর্মের উল্লেখ ব্যতিরেকে মানে সাধারণ ধর্মের উল্লেখ থাকবে না। তাহলে কি দেখো উদাহরণ এবার আসি। বলেছে এখানে ধরো এইটাই ধরো চরণ কমল, ঠিক আছে, চরণ কমলের ন্যায়। দেখো ভালো করে লক্ষ্য করো, চরণ কমলের ন্যায়, চরণটা কিন্তু আমার এখানে উপমেয়। চরণ আসল কিন্তু আমার চরণকেই, পাকেই বোঝাচ্ছে এখানে, চরণকেই আমার মানে চরণ এখানে নির্দিষ্ট করা আছে। আমি বারবার বলছি যে নির্দিষ্ট সে হচ্ছে উপমেয়, নির্দিষ্ট করছি কে? চরণকে। এবার চরণটা তুলনা করছি কার সাথে? কমলের সাথে। অতএব যার সঙ্গে আমি তুলনাটা করছি সে হয়ে যাচ্ছে এখানে কি না কমল, সে হয়ে যাচ্ছে এখানে উপমান। ঠিক আছে, তাহলে
চরণ কমলের। এবং কি বলেছি যে এখানে উপমিত কর্মধারায় কি বললাম যে এখানে তুলনাবাচক শব্দটি ব্যাস বাক্যের শেষে বসবে, এইটা সবসময় মনে রাখবে। তাহলে শেষে ন্যায়টা বসালাম তুলনাবাচক শব্দ, তাই হয়ে গেল এখানে আমার চরণ কমলের ন্যায়। সেম পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ মানুষকে সিংহের সঙ্গে তুলনা করা হলো, পুরুষ মানুষ এখানে নির্দিষ্ট, তুলনা করছি আমি সিংহের সঙ্গে। তারপরে নয়ন পদ্মের ন্যায়, নয়ন চোখ কার মতো না পদ্মের ন্যায়, পদ্মের মতো, ঠিক আছে। এখানে নয়ন নির্দিষ্ট, কিন্তু আমি নয়নকে তুলনা করছি কার সঙ্গে, পদ্মের সঙ্গে। অতএব এখানে হয়ে যাচ্ছে কি উপমিত কর্মধারায় সমাস বলা হয়। উপমিত কর্মধারায় সমাস করতে গেলে এই নির্দিষ্ট সূত্রাবলীকে একটু মাথায় রাখতে হবে। এবং এবার শেষ আমাদের রূপক কর্মধারায় সমাস। রূপক কর্মধারায় সমাস কি বলেছে না, উপমেয় বাচক পূর্বপদের সঙ্গে উপমান বাচক পরপদের যে সমাসে উভয়ের মধ্যে অভেদ কল্পিত হয় এবং ব্যাসবাক্যের তুলনাবাচক শব্দটি অনুপস্থিত থাকে তাকে বলে রূপক কর্মধারায় সমাস। দেখো, তুলনাবাচক শব্দ বলতে কি ন্যায় বা মতো এইগুলো থাকবে না। এর কয়েকটা বৈশিষ্ট্যগুলো দেখে নাও। উপমেয় পদটি সবসময় পূর্বপদ হবে, উপমান পদটি সবসময় পরপদ হবে। তাহলে এক্ষেত্রেও আমি যদি এইভাবে লিখি পূর্বপদ পরপদ, ঠিক আছে। রূপক কর্মধারায় কি বলেছে, প্রথম হচ্ছে উপমেয় পদটি সবসময় পূর্বপদ, তাহলে এখানে লিখে নিই উপমেয়। আচ্ছা, তারপর উপমান কি বলেছে, পরপদ, এক্ষেত্রে লিখে নাম উপমান পরপদ। তারপর কি বলেছে, তাহলে এটা কমপ্লিট, এটা কমপ্লিট, কোনো সাধারণ ধর্মের উল্লেখ থাকবে না, ঠিক আছে। রূপ শব্দের দ্বারা অভেদ কল্পিত হবে, আর মাঝখানে একটা রূপ শব্দ দ্বারা অভেদ, এই দুটোর মধ্যে অভেদ কল্পনা করবে কে না এই যে রূপ শব্দটা দিয়ে, ঠিক আছে। তাহলে দেখো এবারে মন মাঝি, মনও আছে মাঝিও আছে, কি না রূপ দিয়ে সেটাকে কল্পনা কর, মন রূপ মাঝি। শোকাগ্নি, শোক রূপ অগ্নি। দেখো, কোনো কেউ মারা গেলে আমরা শোক পালন করি, সেটা কি আগুনের মতো জ্বলে, সেটা শোকটা কি আমরা দেখতে পাই? কখনোই দেখতে পাই না। সেটা একটা অভেদ কল্পনা করে বলি আগুনের মতো গরম, মানে আগুনের মতো তার শোকের ছায়া পড়ে গেছে তার মধ্যে, ঠিক আছে। তাই এখানে একটা রূপক রূপ দিয়ে সেটাকে অভেদ কল্পনা করা হলো, শোকের সঙ্গে অগ্নির, ঠিক আছে। শোক এখানে আমার শোকটাই হচ্ছে নির্দিষ্ট, শোকটাই হচ্ছে এখানে বড়, তাকে তুলনাটা করছি কার সঙ্গে, অগ্নির সঙ্গে, আগুনের সঙ্গে তুলনা করলাম। অতএব এখানে রূপক কর্মধারয়ের একটি উদাহরণ হচ্ছে শোক রূপ অগ্নি, শোকাগ্নি। আজকে কর্মধারয় সমাসের ভাগগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো কিছু এই নিয়ে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, লিখবে। কোথাও যদি কোনো উদাহরণে অসুবিধা হয়, পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। পরের ক্লাসে সমাসের যে ভাগগুলো সেইগুলো নিয়ে আবার হাজির হব। Audio Jungle.